ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক 4টি দলের। সরকারকে কঠোর হওয়ার আহ্বান, ফ্যাসিবাদীরা সুযোগ নিচ্ছে বললেন আসিফ নজরুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে স্তব্ধ গোটা দেশ, জেলায় জেলায় মরদেহ দাফন। রাজশাহীতে পাইলট তৌকির চিরনিদ্রায় শায়িত। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র সচিবালয় এলাকা। শিক্ষার্থী যৌথ বাহিনী দফায় দফায় সংঘর্ষ। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে 32, 10 হাসপাতালে চিকিৎসাধীন 164, আহতদের সিঙ্গাপুরে চিকিৎসার প্রতিশ্রুতি। মাইলস্টোন কলেজে 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত 2 উপদেষ্টা ও প্রেস সচিব। আজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা নজির নেই বিশ্বে, মন্তব্য বিশেষজ্ঞদের। ঘন বসতিপূর্ণ এলাকা এড়ানোর পরামর্শ। এবং পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সফরকারীদের হারালো 8 রানে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায়, আর ফ্যাসিবাদ প্রশ্নে সব দল একমত থাকার কথা জানান দলের প্রতিনিধিরা। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে 4টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধিরা। এ সময় একটি মহল দেশের পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে জানিয়ে তারা বলেন, এই অবস্থায় সব রাজনৈতিক দলকে এক থাকতে হবে। রাজনৈতিক দল হিসাবে এক এক দলের এক এক রকম বক্তব্য থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু আমরা একটা প্রশ্নে সবার মধ্যে আমরা এক আছি, সেটা হলো আওয়ামী ফেসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে। পুরানো ফেসিবাদ গেছে, নতুন করে যেন আবার ফেসিবাদ গজে উঠতে না পারে, নতুন ফেসিবাদ তৈরি না হয়। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায়। আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের কথা বলেননি, উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আর একটু দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে। ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে দলগুলো প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। শোকাবহ মুহূর্তকে নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি বলেন, জাতির এই শোকের সময় সব গণতন্ত্রপন্থীদের শান্ত থাকতে হবে। তিনি আরও বলেন, সংঘাত বন্ধে সবাইকে সহনশীল হয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে হবে। আর মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের সঠিক হিসাব, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত সহ দুর্ঘটনার মূল কারণ বের করতে কর্তৃপক্ষকে সহায়তা করতে সবাইকে আহ্বানও জানান তিনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের অনেকের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে তাদের গ্রামের বাড়িতে মরদেহ গেলে তৈরি হয় শোকের আবহ। প্রিয়জনকে হারিয়ে স্বজনেরা হয়ে পড়েন বাকরুদ্ধ। নিভে যাওয়া এসব প্রদীপের জন্য হাহাকার করছে বাবা মা, ভাই বোনেরা। পাথর চাপা বুকে তাদেরকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের শিক্ষক মাহারিন চৌধুরী নিজে দগ্ধ হয়েও বাঁচিয়েছেন প্রিয় 20 শিক্ষার্থীকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে নীলফামারীর জলঢাকায় গ্রামের বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শিক্ষক মাহারিন। আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপু আশ্রে পড়া বিমান তারও প্রাণ কেড়ে নেয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে নামে শোকের ছায়া। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এটাই দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুক। এখন পর্যন্ত এটাই দোয়া করতেছে, আর সবাই যেন এটাই দোয়া করেছে মাননীয় সরকার বাহাদুর এটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন দেখে। মঙ্গলবার রাত 2:30টার দিকে নিহত শিশু তানভীরের মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নবভাত এলাকায়। সকালে নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। তানভীরের কোঅর্ডিনেটর মিস উনি ফোন দিয়েছে আমাকে, বললো যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের আরো 2-4 জন ভাতিজা ছিল, ওরা আগে শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। ডালপালা মেলার আগেই নিভে গেল শিক্ষক বাবার স্বপ্ন। দগ্ধ হয়ে মারা গেছে সখীপুরের শিশু মেহনাজ আফরিন হুমাইরাও। সকালে তারও দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের। বাবার কাঁধে সন্তানের মরদেহ। পৃথিবীর সবচেয়ে ভারী মুহূর্তের মুখোমুখি হন বরিশালের মোস্তফা কামাল। মঙ্গলবার শিশু সামিউলের জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে পুরো এলাকায় নামে শোক। প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুলে সন্তানকে আনতে যান মা রজনী ইসলাম। বিমান বিধ্বস্ত হয়েছে দেখে সন্তান ঝুমঝুমকে খুঁজতে চলে যান ক্লাসরুমে। শিশুটি বেঁচে ফিরলেও আর ফেরেননি মা। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে স্বামীর বাড়ির কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন রজনী। সময় ছুটি হয়তো 5-10 মিনিট আগে যায় আর কি। আমার বাসার মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। যাওয়ার পরে গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। পরে আমি ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওই আর্মিতে বললো যে দেখেন আছে কিনা। পরে আমি দূর থেকেই মানে পোশাক দেখি চিনতে পারছি। খুবই লোক গেছিল, ওর মতন মেয়ে হয় না। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। কি করে সরকার? এরকম প্লেন আসি স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? সোমবার রাতে বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় দগ্ধ শিশু সামিমের। নিভে যায় তার ডাক্তার হওয়ার স্বপ্ন। মঙ্গলবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী মাঝিকান্দিতে তার বাবার কবরের পাশে শামীমকে সমাহিত করা হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে হয়তো ভাইঙ্গা নেই, কিন্তু ভাইঙ্গা বাবার পাশে ভাইঙ্গাকে দাফন করা হলো কিছুক্ষণ আগে। গাজীপুরের চাকরিজীবী বাবা শাহ আলমেরও কোল খালি করেছে মাইলস্টোন ট্র্যাজেডি। মারা যায় তাদের 3য় শ্রেণী পড়ুয়া আদরের সন্তান সায়মা। মঙ্গলবার তাকেও চিরনিদ্রায় শায়িত করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী নগরীর সফুরা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তার ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিকেল 3টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে নিহত তৌকিরকে শহরের ভাড়া বাসার সামনে নিয়ে আসলে সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্বজনরা নিহত তৌকিরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। বিকেল 4:20 রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয়। এ সময় সন্তানের জন্য দোয়া চান তৌকিরের বাবা তহুরুল ইসলাম। আমরা যথাযথ পরিষদের ব্যবস্থা নেব। এরপর বিকেল 5টায় নগরীর সফুরা কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফারজানা আফরোজ টুম্পা,
নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত অন্তত ১৬৪ জনের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। মঙ্গলবার রাত ১:১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয়। তার শরীরের ৯৫% পুড়ে যায়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এই তথ্য জানান। এর আগে আইএসপিআর মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে ২৩ জন শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২-এ। এর মধ্যে ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬টি রাখা হয়েছে সিএমএইচ এর মর্গে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২-এ। আহতদের সর্বশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের পরিস্থিতি কি? শিশু নাফির মরদেহ, নিহতদের সব মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে হসপিটালের সামনে আছি। সেখানে যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাতে যে নাফি মারা গিয়েছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে রাতে, এবং এখন পর্যন্ত এখানে যে চিকিৎসাধীন আরও ৪৫ জন রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকটাই সংকটাপন্ন, কারণ অনেকেরই ৪০% এবং ৫০%-এর মতো করে পুড়ে গিয়েছে, এবং যে ৬ জন এখন পর্যন্ত আইসিইউতে আছে তাদের অবস্থা কিন্তু অনেক বেশি সংকটাপন্ন, এবং প্রত্যেকেরই কিন্তু ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছে বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এবং বাকি যারা চিকিৎসাধীন ছিলেন তারা গতকালকে আমরা যেটি খবর পেয়েছেন কারো 20% 15% ছিল, তাদের কিন্তু অনেকটা এখনো সংখ্যামুক্ত বলা চলে, তবে তাদেরকেও কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে সিঙ্গাপুর থেকে চিকিৎসক এবং বিশেষজ্ঞ টিম তারা কিন্তু এখানে আসার কথা, যারা এখন পর্যন্ত আহত রয়েছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেবার কথা রয়েছে তাদেরকে। এছাড়া আমরা গতকালকে দেখেছিলাম যে এই যেসব রোগী ভর্তি রয়েছে তাদের প্রত্যেকেরই কেস স্টাডি কিন্তু সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, যেহেতু সিঙ্গাপুর ন্যাশনালের যে একটি হসপিটাল রয়েছে সেই হসপিটালের সাথে বাংলাদেশের এই বার্ন ইনস্টিটিউটের একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে, এবং সেখানকার চিকিৎসকরা কিন্তু এইসব কেস স্টাডি দেখেই তাদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে। তবে যারা 50% উপরে বেশি পুড়ে গিয়েছে তাদেরকে কিন্তু অনেকটা বাঁচানো এই মুহূর্তে টাফ, এবং তাদের জন্যই কিন্তু চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা এখন পর্যন্ত সবশেষ যে খবর পেয়েছি সেই অনুযায়ী 32 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, এবং গতকালকে আইএসপি এর 31 জন, এবং গত রাতেই 12:15টার দিকে এখানে নাফি নামে একজন শিক্ষার্থী যিনি 5ম শ্রেণীর ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মোট 32 জনে দাঁড়ালো, এবং আহতের সংখ্যাও কিন্তু এই হসপিটালে এখন পর্যন্ত 45 জন রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং প্রত্যেকেরই চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং গতকালকে আমরা যেটি দেখেছিলাম যে রক্তের জন্য কিছুটা ভিড় তৈরি হয়েছিল, সাধারণ মানুষ ছুটে এসেছিলেন রক্ত দিতে, তবে চিকিৎসকরা যেটি বলছেন এখন পর্যন্ত খুব বেশি রক্তের প্রয়োজন হচ্ছে না, এবং যেহেতু প্রত্যেকে শিশু সেক্ষেত্রে খুব বেশি রক্তের প্রয়োজন হচ্ছে না। তবে রেয়ার গ্রুপের যেসব রক্ত, বিশেষ করে নেগেটিভ রক্তের গ্রুপগুলো, সেগুলোর জন্য কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে সাধারণ যেসব পজিটিভ রক্ত সেগুলো খুব বেশি এখন চাহিদা নেই, এবং এ কারণে সাধারণ মানুষ যারা হসপিটালের সামনে গত 2 দিন ভিড় করছিলেন সেটা না করার জন্য হসপিটালের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই রোগী ব্যবস্থাপনা সহ অন্যান্য ক্ষেত্রে আসলে কিছুটা বেগ পেতে হয়েছে এখানকার প্রশাসনের কর্মকর্তাদেরকে। আমরা গতকালকে দেখেছিলাম যে র্যাব পুলিশের পাশাপাশি সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং অনেক বেশি স্বেচ্ছাসেবী সেখানে কাজ করছে, ফলে আজকে আসলে খুব বেশি ভিড় না করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী হাসান মাহমুদের সঙ্গে, জানাচ্ছিলেন আহতদের সর্বশেষ পরিস্থিতি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও নিখোঁজ অনেক শিক্ষার্থী। হাসপাতালে সন্ধান না মেলায় আবারও বিদ্যালয়ে ছুটছেন অনেকে। এদিকে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া হতাহতের সংখ্যা নিয়ে। এম এ আজিমের রিপোর্ট।
সন্তানকে ফিরে পেতে এখনো মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে দিকবেদিক ছোটাছুটি করছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনির মা। বিধ্বস্ত স্থানে মিলেছে রাইসার পুড়ে যাওয়া স্কুল ব্যাগ ও খাতা। তবে রাইসাকে খুঁজে না পাওয়ায় তার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। কোথাও আমার মনিরে কোনো হসপিটালে জীবিত বা মৃত্যু কিচ্ছু খুঁজে পাই নেই। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। একইভাবে সহপাঠী, সন্তান বা স্বজনকে এখনো খুঁজে ফিরছেন অনেকে। হাসপাতালে ঘুরে সন্ধান না পাওয়ায় আবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসছেন অনেকে। আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য, তারপর ফরওয়ার্ডে সব জায়গায় খোঁজা হয়েছে। কোথাও আমি আমার বোনকে পাই নাই। বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে আর পুরো রাত বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ও জায়গায় খুঁজছি, কোনো জায়গা আমরা পাই নাই। এ পাশে সব জায়গা 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে লাস্টে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোথাও কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্যও দেয় না। অনেকের সন্ধান না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝেও। যে জায়গায় পড়ছে ওই জায়গায় 2টা ক্লাসরুম, 30-60 জন ওইখানে, ওনার 60 জন স্পট ডেট, শিওর আমরা এটা 35 জন ওই সেকশনে স্পট ডেট, তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আইএসপিআর এর তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 165 জন। হতাহতের এ সংখ্যা মানতে নারাজ শিক্ষার্থী ও অভিভাবকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শিক্ষা খাতে নানা অব্যবস্থাপনা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষুব্ধ হাজারো শিক্ষার্থী। পরে সচিবালয়ের ভেতরে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলেই প্রত্যাহার করা হয় শিক্ষা সচিবকে। রহমান নয়নের ছবিতে সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মতো মানবিক বিপর্যয়েও এইচএসসি পরীক্ষা স্থগিতে গড়িমসির দায়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। সচিবালয় ছাড়িয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবন পর্যন্ত। যেই উপদেষ্টা পরিষদের এইটুকু বোধ বিবেক নাই যে রাত্র 3টায় তারা সিদ্ধান্ত জানায়, সেই রকম উপদেষ্টা আমরা চাই না। যেখানে আগের দিন আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে মাইলস্টোনে, সেখানে আজকে আমরা কিভাবে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেব? কালকে সারা রাত কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না যে ঠিকমতো পড়াশোনা করতে পেরেছে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবকে ভুয়া বলে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। এ সময় সচিবালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তারা। ওদেরকে প্লিজ আপনারা বুঝান, আমার বন্ধুরা ভিতরে আটকা পড়ছে। ওরা অতর্কিত হামলা করছে, আমাদেরকে গুলি শুধু করছে, অনেকের পর ককটেল শুধু মারছে। কেন আমাদের করবে? এই যে ব্লড মারা হয়েছে আমাদের সেনাবাহিনী, পুলিশ, অনেকে হাত পা ভেঙে গেছে। ওরা কিভাবে এক্সাম দিবে? আমরা পরীক্ষার্থী না। দুপুর 3টার পর সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের ভেতরে একাধিক গাড়ি ভাঙচুর চালান তারা। পরে যৌথ বাহিনী কঠোর অবস্থানে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষার্থীদের ভাঙচুরের কথা জানান সচিবালয়ের কর্মকর্তারা। এরা যদি লেখাপড়া করে কোনো চাকরি পায়, তাহলে এরা চুর হইব, ডাকাতি হইব, সন্ত্রাস হইব। এদের মতো ছাত্র আমাদের দেশে দরকার নাই। গেটটা ভেঙে ঢুকেই তারা গাড়ির মধ্যে হামলা করছে, তারপরে আরো কয়েকজনের সাথে ধাক্কাধাক্কি করছে। আসলে ছাত্র হলে তো এগুলো তারা করতে পারবে। ভাঙচুরের সময় আমি তো আমার নিজের জীবন তো বাঁচাইতে হইব। গাড়ি হ্যাঁ তো কোন স্টেশনে কম মেরালায় ওই যে কাঠের আর কি ইট, কাঠের লাঠি এগুলো দিয়ে। এরপর শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে সচিবালয়ের ভিতরে ইট পাটকেল লিখে পড়তে থাকেন। এ সময় বাহির থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে মাইলস্টোনের শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন স্কুল ছাড়েন উপদেষ্টারা। দাবি দেওয়া নিয়ে বুধবার সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হবার কথা রয়েছে। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় লাশের সংখ্যা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে আসতে থাকে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে স্কুল প্রাঙ্গণে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবি জানান তারা। যথাযথ প্রমাণ সহ তাদেরকে জানাতে হবে যে তারা কতজন মারা গিয়েছে এবং কতজন বেঁচে আছে। আমরা সঠিক একটা কোনো তথ্যই পাচ্ছি না, কতজন বার্ন ইউনিটে গেছে এই তথ্যটা আমরা জানি যে এই বাংলাদেশ মেডিকেল থেকে ওরাই আমাদেরকে বললো যে 86 জন তারা বার্ন ইউনিটে অলরেডি পাঠাইছে। বেলা 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করা হয় শিক্ষকদের পক্ষ থেকেও, তাতেও হয়নি কোনো কাজ। এর মধ্যেই চলে শিক্ষার্থী এবং উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক। পরে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে বলেন তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অশোভন আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এছাড়া আপনারা আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। তারপরও অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুরে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে গাড়িতে তাদের বের করে আনার চেষ্টা করা হলেও তখনও আটকে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর আবারও উপদেষ্টারা ফিরে যান ক্যাম্পাসে। পরে পেছনের গেট দিয়ে তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও শিক্ষার্থীদের বাধার মুখে তাও ব্যর্থ হয়। প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা 7:30টায় স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার পর মাইলস্টোন ক্যাম্পাস ত্যাগ করেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বুধবার সকাল 10টায় দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে আবার কথা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানি তাদের কিছু দাবি ছিল, দাবিটা ছিল তাদের 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন আমাদের হোম মিনিস্ট্রিতে, আমাদের হোম অ্যাডভাইজার স্যার বা আরও যারা এই বিষয়ে বসবেন সেই ব্যাপারে একটা মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সামরিক বেসামরিক বিমান চলাচলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে ব্যবহার ও আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার নজির উন্নত বিশ্বে নেই বলেও মন্তব্য তাদের। ভবিষ্যতে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বিমানের জন্য জনবিরল এলাকায় প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার দুপুর 1:13 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে চলছিল প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস। ছুটির জন্য আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। এমন সময় বিকট শব্দে শিক্ষার্থীদের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI। বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনার ভয়াবহতা বুঝে ওঠার আগেই প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। উত্তরার মর্মান্তিক দুর্ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন তুলে নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার শাহজালাল বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় সামরিক ফাইটার জেট কিংবা প্রশিক্ষণ বিমান পরিচালনার উপযুক্ত নয়। ঢাকা এয়ারপোর্ট for operating the aircraft is not safe. কখন এয়ারফোর্সের ফ্লাইট কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো তো আমরা তো একই
মানে কন্ট্রোল এরিয়ার মধ্যে আমরা ফ্লাই করতেছি, হাউ ইটস পসিবল? অন্য এয়ারলাইন্স তো এটা অ্যালাউ করবে না। আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ সেফ এরিয়া। এয়ারফোর্সের যে ট্রেনিং এয়ারক্রাফটগুলি ফ্লাই করাচ্ছে, দে শুড হ্যাভ এ সেফ এরিয়া, যেখানে তারা ইমার্জেন্সি ইঞ্জিন শাটডাউন হয়ে যাক কিংবা যাই কিছু হয়ে যাক, তারা যেন সেখানে সেফলি একটা ক্লিয়ার, আমরা যেটা বলি, একটা জায়গা থাকবে। যশোরে আছে, চিটাগাং আছে, হোয়াই ঢাকা? এই শাহজালাল বিমানবন্দরে একটা রানওয়ের প্রভিশন যেটা, সেটা ইম্পেডিমেন্ট। এখানে শুধু সামরিক বেসামরিক এয়ারক্রাফট না, এখানে হেলিকপ্টার সার্ভিসও এখান থেকে এয়ারপোর্ট থেকে যাতায়াত করছে। সো কাজে এখানে নানা ধরনের মাল্টিফাংশনাল এয়ারপোর্ট হয়ে গেছে এটা। সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও নিরাপদে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণে নতুন রানওয়ে প্রয়োজন বলে মনে করছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। পর্যন্ত কোনো মিসঅ্যাপ হয়নি, বাট যেহেতু দিনকে দিন ফ্লাইং বাড়ছে এবং অ্যাক্টিভিটিস বাড়ছে, এবং আমরা চাই যে আরও অ্যাক্টিভিটিস বাড়ুক, আরও বিভিন্ন দেশের এয়ারলাইন্স আসুক, আরও ফ্লাইট বেশি করে আসুক, তখন কিন্তু আমাদের সময় আসবে, সময় এসে গেছে ইতিমধ্যেই। বাট আমাদের আর দেরি করা চলবে না যে বিমান বাহিনীর জন্য একটা পৃথক এয়ারফিল্ড, অথবা এই এয়ারফিল্ড বিমান বাহিনীকে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারফিল্ড, যেটা আমাদের প্ল্যান ছিল আজকে থেকে 20 বছর আগে প্ল্যান ছিল, আড়িয়াল বিলে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে তোলা। এদিকে যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল চালুর পর দেশের আকাশে বাড়বে বিমান চলাচলের সংখ্যা। সক্ষমতা বাড়লেও সাম্প্রতিক দুর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা এয়ারপোর্টে দেখা যায় ল্যান্ডিং অ্যাপ্রোচ যেটা থাকে, সেখানে একটা অবশ্যই পাইলটের কাছে একটা ভিজিবল হইতে হবে রানওয়েটা, এবং সেই ভিজিবিলিটির জন্য একটা বিল্ডিং কোডের একটা ব্যাপার থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে। এই জিনিসগুলো সামরিক কিংবা বেসামরিক যেই এয়ারক্রাফটের জন্যই হোক না কেন, প্রত্যেকের আসলে আমি বলবো যে স্মুথ ল্যান্ডিংয়ের জন্য কিংবা স্মুথ টেক অফের জন্য অবশ্যই বিল্ডিং কোডের আওতাধীন যেসব পলিসিগুলো আছে স্ট্রিক্টলি সেটা মেনটেন করা উচিত। থার্ড টার্মিনাল করলাম, আবার সেই উন্নয়ন জোয়ার করলাম। উন্নয়ন জোয়ার করা মানে কি? ইউ আস্কিং ফর মোর ফ্লাইট, দ্য মোর ফ্লাইট অ্যান্ড দিস ক্যাজুয়ালিটি উইল বি মোর, কারণ আপনার মেশিন কখনো বলতে পারবেন না। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুলে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ আছে কিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? আমি এই মুহূর্তে মাইলস্টোন কলেজে অবস্থান করছি এবং আমার পেছনে যে গেটটি দেখছেন এটি আসলে অস্থায়ী একটি গেট, মেন গেটটি নয়। তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম এখানে আসার পরে, তো আমরা এখন পর্যন্ত আসলে ভিতরে অনুমতি যেটি সেটি এখন পর্যন্ত পাইনি। তারা যেটি বলছে যে আজকে সংবাদ মাধ্যমের আমরা যারা কাজ করি তাদেরকে ভেতরে হয়তো ঢুকতে দেওয়া হবে না, এমনটি সিদ্ধান্ত হয়তো তারা নিয়েছে। তো ভেতরে আজকে সামরিক বাহিনীর কর্মকর্তারা নেই, অর্থাৎ আমরা এখানে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কোনো কর্মকর্তা সকাল থেকে দেখতে পাইনি। তো ভেতরে যারা রয়েছে তারা পুলিশ সদস্য এবং এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু ভেতরে অবস্থান করছে এবং দুর্ঘটনাস্থলে কিন্তু গতকালও সামরিক বাহিনী কাজ করেছে। তো আজকে তাদেরকে আমরা এখন পর্যন্ত দেখছি না। তো এখানে যারা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছে তারাই এখন পর্যন্ত ভেতরে অবস্থান করছে। এবং গতকাল আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে দুজন উপদেষ্টা এসেছিলেন সঙ্গে প্রেস সচিব, তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা লাশ গুমের একটি অভিযোগ এনে তাদেরকে প্রায় 9 ঘন্টা তাদের ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে এবং পরে পুলিশের সহায়তায় তারা কিন্তু 9 ঘন্টা পরে সে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয় এবং বের হতে সক্ষম হয়েছে। তো সারাদিনই গতকাল ক্যাম্পাস আসলে উত্তাল ছিল। তারা শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাদের সহপাঠী এবং ছোট ভাই বোনদের লাশ গুম করা হয় অভিযোগ এনে। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 10টা নাগাদ এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আসার কথা রয়েছে এবং তিনি এসে শিক্ষার্থীদের সাথে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে। তো সে অপেক্ষায় রয়েছি আপাতত। সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরে হয়তো বোঝা যাবে যে আজকে মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষার্থী যারা আছে তারা কি আজকে নতুন করে আন্দোলন করবেন কিনা। তো এখন যেটি দেখছি যে মাইলস্টোন স্কুলের
যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি আশপাশের জায়গায় আসলে খোঁজ খবর রাখছেন সবকিছু মিলিয়ে। তো সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন আসবেন তখন আসলে হয়তো শিক্ষার্থীদের সাথে বৈঠক হলে পরবর্তী আন্দোলন বা অন্য কোনো যে আপডেট সেটি হয়তো আমরা পাবো। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের দেখছি না আমরা ক্যাম্পাস এবং আশপাশের এলাকায়। তো ভিতরে যে দুর্ঘটনাস্থল সেখানেও কিন্তু আমরা প্রবেশ করতে চেয়েছিলাম এবং সেখানেও কিন্তু এখন পর্যন্ত আমাদের আজকের দিনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো আমার কাছে সব মিলে মাইলস্টোন স্কুল থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে, জানাচ্ছিলেন নিখোঁজ শিক্ষার্থীদের সর্বশেষ। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে পটুয়াখালীর উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। সমুদ্র থেকে ফেরা ট্রলার ভিড়তেই আবারও সরগরম হয়ে উঠেছে পটুয়াখালীর মহিপুর ও আলিপুর সহ সব মৎস্য অবতরণ কেন্দ্র। তবে সরবরাহ বাড়লেও কমেনি বাজারের দাম, তাই এখনও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মাঝে। কুয়াকাটা থেকে সহকর্মী KM শাহাবুদ্দিন শিহাবের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে ঘাটে ফিরছে ইলিশ বোঝাই ট্রলার। এতে জেলেদের চোখে মুখে ফুটে উঠেছে বহুদিনের চাপা স্বস্তির হাসি। বৈরী আবহাওয়ার পর এবার ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সেই রূপালী ইলিশ। আবহাওয়া ভালো হওয়ার পর আমরা 2-4 দিন পাইছি, মাছ ভালোই কিছু কিছু পাওয়া দিছি। এখন মাছ পোনা ভালো করতে আছে, আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া। সমুদ্রে ইলিশ ধরা পড়ায় পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ সব মৎস্য বন্দরেই প্রতিদিন ভিড়ছে শত শত ট্রলার। নতুন ইলিশে ভরে উঠছে আড়ত, আর ক্রেতা বিক্রেতার হাক ডাকে ফিরছে চিরচেনা সেই রূপ। ভালো আছে সাগরে, আমরা মনে হয় যে ইনশাল্লাহ যে অবস্থায় আছে এই অবস্থায় যদি থাকে ইনশাল্লাহ আমরা মানুষের দায়িত্ব দিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। এই অবরোধের পরে আবহাওয়া যেকাল খারাপ আছে ওই সময় তো সাগরে বোট চলতে পারে নাই, যখন আবহাওয়া ভালো হয়েছে আমাদের মাছ পোনা অনেক ভালো হয়েছে। তবে সরবরাহ বাড়লেও তেমন বদলায়নি বাজারের চিত্র। এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশের দাম। মৎস্যজীবীরা বলছেন একটানা এভাবে মাছ আসলে দাম কিছুটা কমতে পারে। আগের তুলনায় মাছ এখন কিছু দেখা দিচ্ছে, তো আসলে জেলেদের জালে মাছ মিলতেছে। তো আল্লাহ যদি এভাবে মাছ দেয় তো এর সাথে বেশিও মাছ হতে পারে, জেলেরা পাবে। আবহাওয়া ভালো থাকলে জেলেরা মাছ পাবে, সাগরে পাইলে দাম নিয়ন্ত্রণে থাকবে। মাছ কেবল শ্রাবণ মাছ শুরু হয়েছে, মাছ কিছু আনাগোনা শুরু হয়েছে, আমদানি কিছু বাড়ছে আগের চেয়ে। আষাঢ় মাসে মাছ ছিল না বললেই চলে, তো শ্রাবণ মাসের প্রথম থেকে কিছু মাছ শুরু হয়েছে। বর্তমানে ভরা মৌসুমে আস্তে আস্তে ইলিশের সরবরাহ বাড়তে থাকবে উল্লেখ করে জেলেদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। মৎস্য দপ্তর থেকে তাদের আমরা যথেষ্ট উৎসাহিত প্রদান করি এবং তারা যেন ঠিকঠাক মতো বা সুস্থভাবে তারা মাছ আহরণ করতে পারে এবং আমাদের মৎস্য খাতের চাহিদা মিটে উঠতে পারে, তার জন্য আমরা সর্বদা মৎস্য দপ্তর থেকে আমরা সহযোগিতা করে যাব। মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি হিসাব অনুযায়ী মাঝারি সাইজের প্রতি কেজি ইলিশের দাম 1500 থেকে 1600 টাকায়, আর বড় সাইজের ইলিশ প্রতি কেজি 2100 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।